শুভেচ্ছা জানিয়ে মাছরাঙা দেশের সংবাদে স্বাগত জানাচ্ছি নাবিলা ফেরদৌস। দেশের অন্যান্য অঞ্চলের খবরের সঙ্গে আজ থাকছে উত্তরবঙ্গের সংবাদ পদ্মার তীরে। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। তীব্র তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত। দেশের সব স্কুল কলেজে আরও 7 দিনের ছুটি ঘোষণা, খুলবে 28 এপ্রিল। নানামুখী উন্নয়নে বদলে গেছে পাবনা ঢালার চর। এক সময় দুর্গম, অনুন্নত আর সন্ত্রাস কবলিত এলাকাটি এখন শান্তির জনপদ। এবার বিস্তারিত। বৈশাখী তাপদাহে পড়ছে দেশের বিভিন্ন জেলা। চুয়াডাঙ্গা, যশোর ও রাজশাহীতে বইছে অতি তীব্র তাপপ্রবাহ। সর্বোচ্চ তাপমাত্রা আজ রেকর্ড করা হয়েছে যশোরে 42.6 ডিগ্রি সেলসিয়াস। খুলনা বিভাগের 10 এবং রাজশাহী, পাবনা ও টাঙ্গাইলে এই 13 জেলায় তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। ডেস্ক রিপোর্ট। তপ্ত কড়াইয়ের মতো তেতে উঠেছে পথঘাট। দুপুরের পর চুয়াডাঙ্গা, যশোর, কুষ্টিয়া, রাজশাহী ও পাবনা সহ কয়েকটি জেলায় তাপমাত্রা পৌঁছেছে 42 ডিগ্রি সেলসিয়াসের উপরে। সর্বোচ্চ তাপমাত্রা যশোরে উঠেছে 42.6 ডিগ্রি, যা 43 পর্যন্ত উঠতে পারে বলে সতর্ক করেছে আঞ্চলিক আবহাওয়া অফিস। তারা জানায় চলমান তাপদাহ পুরো মাস জুড়েই চলবে। তারা জানিয়েছে চলমান তাপদাহ পুরো মাস জুড়েই থাকবে। বরিশাল বিভাগ, চাঁদপুর, মৌলভীবাজার, ঢাকার কিছু এলাকায় বইছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। তাপমাত্রা আরো বেশি বৃদ্ধি পাওয়াতে আরো বেশি গরম লাগতেছে, যার কারণে মানুষ কাজ করতে বাধাগ্রস্ত হচ্ছে। তো গরমের মধ্যে আছে যে কোনো রকম একটা চাটা গায়ে দিয়ে কাজ করতে পারি না। প্রচুর পরিমাণে তাপদাহ দেখা দিচ্ছে এবং হিট স্ট্রোকের একটা বিষয় আসছে। তীব্র তাপদাহে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে শ্রমজীবী মানুষ। অসহ্য গরমে তাদের অবস্থা কাহিল। একটু ঠান্ডার পরশ পেতে ভিড় করছেন শরবত ও ডাবের দোকানে। গরমে মানুষজন বাইরে বেরোতে পারছে না, কাজকর্ম করতে পারছে না, আর বেরোলে আপনার অসুস্থ হয়ে পড়তেছে। এত তাপমাত্রার মাঝে লোকজন নাই, কাজকাম হয়েছে না। যে কোনো জায়গায় দেখছি ঠান্ডা পানি বা ডাব বা ঠান্ডা খেয়ে আমরা তৃষ্ণা মেটানোর চেষ্টা করছি। অব্যাহত তাপপ্রবাহের কারণে দেশের বিভিন্ন হাসপাতালে বেড়েছে রোগীর ভিড়। বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা। এদের বেশিরভাগই ডায়রিয়ায় আক্রান্ত। শ্বাসকষ্ট ও জ্বরের রোগীও বাড়ছে। ভর্তি করেছি যে বুকে ব্যথা, পেটে ব্যথা, জ্বর আর বমি। বিলাল স্যারকে দেখাইছি পপুলারে, তো উনি এখানে ভর্তি করতে বলেছে। আমার ছেলে অসুখ, গরমে ঠান্ডা লেগেছে, জ্বর, ঠান্ডা, সর্দি, কাশি, নিউমোনিয়া হয়ে গেছে। মানুষের পাশাপাশি পশু পাখিরাও গরমে হাঁসফাঁস করছে। স্থবির হয়ে পড়েছে রাজশাহী এলাকার স্বাভাবিক জীবনযাত্রা। বৃষ্টির জন্য চারদিকে হাহাকার। সজীব সাদিক, মাছরাঙা নিউজ ডেস্ক। দর্শক, একটু আগেই আমরা জেনেছি আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে। অতি তীব্র তাপ প্রবাহে সেখানকার জনজীবনের অবস্থা কিছুক্ষণ আগে জানিয়েছেন প্রতিনিধি রাহুল রায়। বেলা বৃদ্ধির সাথে সাথে যশোর জেলায় তাপমাত্রা এত বেশি বৃদ্ধি পাচ্ছে যে বিনা প্রয়োজনে আসলে মানুষ ঘরের বাইরে তেমন একটা যাচ্ছে না। এই যে মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি যেখানে একটি জনবহুল এলাকা, অথচ এই সময় একজন মানুষকে কিন্তু তেমন আসলে দেখা যাচ্ছে না, কারণ রাস্তাঘাট পুরো ফাঁকা। বিনা প্রয়োজনে মানুষ তেমন ঘরের বাইরে কিন্তু বের হচ্ছেন না। আর তাছাড়া দোকানপাট সবকিছুই এই মুহূর্তে এখানে বন্ধ রয়েছে। বিকাল 5:30 বা 6টা নাগাদ, তার আগে কিন্তু কেউ দোকানপাট আসলে এখানে খুলছে না। বেলা 11টার পরই মানুষ আসলে প্রচন্ড আকারের তাপমাত্রায় হাঁসফাঁস শুরু করছে। প্রচন্ড গরমে ঘরের বাইরে বা ঘরের মধ্যে কোথাও আসলে স্বস্তি মিলছে না। অধিকাংশ মানুষকে আমরা দেখেছি যে এই গরম থেকে রক্ষা পেতে বিভিন্ন গাছতলায় বা কোনো ছায়ায় তারা আসলে বিশ্রাম নিচ্ছেন। তবে সবচেয়ে বিপদে পড়েছেন যশোরের খেটে খাওয়া মানুষগুলো, যারা প্রতিদিন আসলে কাজের সন্ধানে রাস্তায় বা বিভিন্ন স্থানে বের হয়, অর্থাৎ বিশেষ করে ভ্যান চালক, রিক্সা চালক। তারা কিন্তু আসলে যাত্রী শূন্য হয়ে পড়ায় একদিকে যেমন ইনকাম কমে গেছে, তেমনি আসলে তারা চলতে পারছে না। আমরা যশোর জেলা প্রশাসন সহ বিভিন্ন প্রশাসনের সাথে কথা বলেছি। তারা এই গরমে আসলে গরম থেকে রক্ষা পেতে এবং গরমে মানুষ যাতে হিটস্ট্রোক ছড়া বিভিন্ন রোগে আক্রান্ত না হয়, তার জন্য বিভিন্ন ধরনের নির্দেশনা তারা আসলে জারি করেছেন এবং তারা ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আসলে এগুলো প্রচারণা করছেন যে কিভাবে এই প্রচন্ড তাপদাহ থেকে রক্ষা পাওয়া যায়। চুয়াডাঙ্গা থেকে তাপপ্রবাহের খবর কিছুক্ষণ আগে জানিয়েছেন প্রতিনিধি ফাইজার চৌধুরী। গরমে চুয়াডাঙ্গার জনজীবন প্রায় অচল হয়ে গেছে। চুয়াডাঙ্গার যারা মাঠে খেটে খাওয়া মানুষ,
বিভিন্ন শ্রমজীবী মানুষ তারা কিন্তু বাড়ি থেকে বের হতে পারছে না, তারা কাজে যেতে পারছে না। চুয়াডাঙ্গা জেলা প্রশাসন আগামীকাল রোববার দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির একটি জরুরি সভা ডেকেছে, সেখানে হয়তো দিক নির্দেশনা কিছু আসবে বলে জানতে পেরেছি। এদিকে চুয়াডাঙ্গা প্রশাসনের পক্ষ থেকে তাপ প্রবাহের সতর্কতা জারি করা হয়েছে, যেখানে বিভিন্ন ধরনের স্বাস্থ্য নির্দেশিকা দেওয়া আছে এবং সেইটা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে মাইকিংয়ের মাধ্যমে সাধারণ জনগণের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। চুয়াডাঙ্গার হাসপাতালে রোগীর ভিড় বেড়েছে এবং অধিকাংশ যারা আসছেন তারা ডায়রিয়া রোগী এবং গরমজনিত বিভিন্ন রকম রোগে আক্রান্ত তারা। চিকিৎসকরা বলছেন বেশি বেশি তরল খেতে, বিশুদ্ধ খাবার পানি খেতে এবং তাপ প্রবাহে গরম গায়ের কাপড় চোপড় যতটা হালকা সম্ভব পরে এবং সম্ভব হলে ছাতা হাতে নিয়ে বাইরে বের হওয়ার কথা। চলমান তাপপ্রবাহের কারণে আগামীকাল থেকে 27 এপ্রিল পর্যন্ত দেশের সব স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। 28 এপ্রিল থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলবে বলে জানিয়েছে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। রমজান, ঈদ উল ফিতর সহ বেশ কয়েকটি ছুটির সমন্বয়ে টানা 26 দিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল। আগামীকাল শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা ছিল, কিন্তু দেশ জুড়ে তাপপ্রবাহের মাত্রা বেশি। এজন্য গতকাল 3 দিনের জন্য দেশ জুড়ে তাপপ্রবাহ সতর্কবার্তা বা হিট অ্যালার্টও জারি করে আবহাওয়া অধিদপ্তর। এবার উত্তরবঙ্গের সংবাদ পদ্মার তীরে। বদলে গেছে এক সময়ের সবচেয়ে দুর্গম, অনুন্নত আর সন্ত্রাস কবলিত পাবনার ঢালার চর। নৌপথ ছাড়া যোগাযোগের কোনো ব্যবস্থা না থাকায় এই অঞ্চলটি ছিল চরমপন্থী সন্ত্রাসীদের অভয়াশ্রম। যোগাযোগ অবকাঠামো সহ নানা উন্নয়নের ছোঁয়া লেগেছে সেখানে। এই জনপদ নিয়ে রাতুল ইসলাম সুমনের ছবিতে উৎপল মির্জার ধারাবাহিক রিপোর্টের প্রথম পর্ব। হত্যা, খুন আর ধর্ষণ একসময় পাবনার প্রত্যন্ত জনপদ ঢালারচরের প্রতিদিনের ঘটনা হলেও প্রথম সারা দেশে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে 2010 সালের জুলাই মাসে এক এসআই সহ 3 পুলিশ হত্যাকাণ্ডের মধ্য দিয়ে। মাত্র 1 দশক আগেও রাজবাড়ী ও মানিকগঞ্জ সীমান্তের পদ্মা ও যমুনা নদী দ্বারা বিচ্ছিন্ন পাবনার এ গ্রামটি ছিল চরমপন্থী সহ সব অপরাধী আর পলাতক দাগী আসামিদের অভয়াশ্রম। স্বাধীনতা পরবর্তীকালে এ অঞ্চলটি শাসিত হতো চরমপন্থীদের দ্বারা। হত্যা, খুন আর ধর্ষণ ছিল নিত্যদিনের ঘটনা। মানুষজনও খুন করে হালাইতো দিনে দুপুরে, বুঝছেন না। এখন আল্লাহ দিলিভারে ভালো, এখন মানুষ সহজে চলাচল করতে পারে, মানুষের মধ্যে কোনো ভয়ভীতি কাজ করে না। আগে আমরা ধরেন নৌকা পারাপারে ডালার ফেরে যাওয়া আসা করতাম, এখন আমরা সরাসরি গাড়ি ঘোড়া নিয়ে চলাফেরা করতে পারতেছি। মাত্র 1 যুগের ব্যবধানে বদলে গেছে ঢালারচর। তৈরি হয়েছে পাকা রাস্তা আর রেল লাইন সহ আধুনিক স্টেশন। প্রতিদিন এখান থেকে একটি ট্রেন পাবনা হয়ে যায় রাজশাহীতে। সে সময় এখানকার কমিউনিটি সেবা, পুলিশিং সেবা, ইউনিয়ন পরিষদের সেবা থেকে বঞ্চিত ছিল এলাকার লোকজন। কারণ সেই সময় এখানে এই দপ্তরের সকল দপ্তরের কর্মকর্তারা যারা কাজ করতেন তারা এখানে এসে সাহস পেতেন না। প্রশাসনের লোকও আমার ঢালারচরে এসে সাহস পেত না। এরকম একটা দিন আর রাত্রি নেই, সবসময় একই ভাব ছিল, রাস্তাঘাট ছিল না, সেই কারণে সন্ত্রাসীদের আবির্ভাব ছিল। এই মানিকগঞ্জ, কুষ্টিয়া, রাজবাড়ির থেকে এই নিষিদ্ধঘোষিত পার্টির ছেলেরা এসে এই সমস্ত জায়গায় বসবাস করত। ঢালারচরে নারী, পুরুষ, কিষাণীরা এখন নির্ভয়ে চাষাবাদ করে। এখন চলাফেরা যাচ্ছে, এখন সন্ত্রাস নাই, এখন সহি ভালো দিক। রাস্তাঘাট আগে চলাফেরা করি পারতো না, মানুষ যত মারতো, এখন মনে করেন যে সে নাই, বুক ফুলে আমরা আটতেছি। আগেকার মানুষ তো অনেক ভয় পাইতো, এখন তো মনে করেন মাঠে পুরুষ মহিলা দুইজনই কাজ করতেছে। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পর পুলিশ ও প্রশাসনের যৌথ উদ্যোগে পাল্টে গেছে ঢালারচর। সন্ত্রাস কবলিত এ জনপদে গড়ে উঠেছে শান্তির বাসস্থান। এবং এই বিপদগামী লোকগুলো আসলে তাদের যে জীবনে যে আলো ফিরে পাওয়া, তারা যে ভুল পথে ছিল সেই ভুল পথ থেকে যে সঠিক পথে ফিরিয়ে আনার যে সরকারের যে উদ্যোগ, এই জন্য কিন্তু আমাদের এরাও কিন্তু আসলে এখন খুবই পরিবার পরিজন নিয়ে তারাও ভালো আছে, শান্তিতে আছে। এখানে একটা বহুমাত্রিক প্রক্রিয়া কাজ করেছে। একটি হলো পুলিশের যে ভূমিকা, যে আইন শৃঙ্খলা রক্ষা এবং আসামি গ্রেপ্তার, অপরাধী শনাক্ত এবং তাদেরকে আইনের আওতায় আনার ক্ষেত্রে যে ভূমিকা, সেটি একটি।
আবার প্রশাসন এবং পুলিশ সামগ্রিকভাবে সকলে মিলিয়ে আবার তাদেরকে আত্মসমর্পণের মাধ্যমে এই যে পুনর্বাসন প্রক্রিয়া সেটি একটি। আর একটা হলো যে যে রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন এবং মানুষকে যে আধুনিকতার ছোঁয়া, জীবন মানের যে পরিবর্তন সেটি একটি। উত্তরবঙ্গের সাথে ঢাকার সবচেয়ে সংক্ষিপ্ত নৌ রুট খয়েরচর যাওয়ার জন্য ঢালারচরের উপর দিয়ে তৈরি করা হচ্ছে জাতীয় মহাসড়ক, যা বাস্তবায়ন হলে এ অঞ্চলের আর্থসামাজিক অবস্থার আরও পরিবর্তন হবে। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা। পাবনায় ঐতিহ্যবাহী বনমালী শিল্পকলা কেন্দ্রের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান হরেক গানের ঝুলি। গতরাতে বনমালী শিল্পকলা কেন্দ্রের মঞ্চে একক, দ্বৈত ও সমবেত কণ্ঠে দুই বাংলার জনপ্রিয় গান, নাচ ও কবিতা পরিবেশন করেন কৃত্রিম সাংস্কৃতিক দল পাবনার শিল্পীরা। অনুষ্ঠান সমন্বয়কারী ছিলেন বনমালী শিল্পকলা কেন্দ্রের যুগ্ম সম্পাদক প্রলয় চাকি। সার্বিক তত্ত্বাবধানে করেন সাধারণ সম্পাদক ডক্টর হাবিবুল্লাহ। বিপুল সংখ্যক দর্শক অনুষ্ঠানটি উপভোগ করেন। অস্বাস্থ্যকর ও অনিরাপদ ভোজ্য তেল সহ সকল ভেজাল খাদ্যদ্রব্য তৈরি ও বিপণন বন্ধের দাবিতে পাবনায় মানববন্ধন করেছে কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব। দুপুরে পাবনা প্রেস ক্লাবের সামনে ক্যাবের পাবনা শাখার সভাপতি ABM ফজলুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হাবিবুর রহমান হাবিব। মাছরাঙা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি উৎপল মির্জা ও ইছামতি নদী রক্ষা আন্দোলনের সভাপতি মাহবুব আলম সহ স্থানীয় বিশিষ্টজনরা। মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। হিলি স্থলবন্দর দিয়ে আমদানির পরও বর্তমানে আলুর দাম 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 40 থেকে 42 টাকা কেজি দরে। হঠাৎ করে আলুর দাম বাড়ায় বিপাকে পড়েছেন বন্দরে আলু কিনতে আসা ক্রেতারা। হিলি স্থলবন্দরে আলু আমদানিকারকরা জানান, ঈদুল ফিতর ও নববর্ষ উপলক্ষে টানা 6 দিন বন্ধের পর গত সোমবার থেকে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রফতানি শুরু হয়েছে। বন্দর দিয়ে গত 15 এপ্রিল থেকে 18 এপ্রিল পর্যন্ত 4 দিনে 124টি ট্রাকে 3200 টন আলু আমদানি হয়েছে। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে অনুষ্ঠিত হয়েছে 3 দিন ব্যাপী আনন্দমার্গ ধর্ম মহাসম্মেলন। দুপুরে আনন্দমার্গ প্রচারক সংঘের আয়োজনে উপজেলার বলদিয়ারা আনন্দ উত্তরা মাস্টার ইউনিটে শেষ হয় এই সম্মেলন। এতে নারায়ণ সেবা, কীর্তন, পরিক্রমা, জলছত্র, মেডিকেল ক্যাম্প, বৃক্ষরোপণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সম্মেলনে ভারত ও বাংলাদেশের সন্ন্যাসী, সাধক, বুদ্ধিজীবী, শিল্পী, সাহিত্যিক, গবেষক ও আনন্দমার্গীরা অংশ নেন। গেল বুধবার শুরু হয় এই সম্মেলন। ঢাকা, খুলনা ও ঢাকা বরিশাল মহাসড়ক হয়ে উঠেছে মরণ ফাঁদ। গত 1 বছরে মহাসড়ক দুটিতে 432টি দুর্ঘটনায় মারা গেছে 300 জন, আহত হয়েছেন প্রায় 600। ফরিদপুর প্রতিনিধি জাহিদুর রহমানের পাঠানো তথ্যচিত্র নিয়ে ডেস্ক রিপোর্ট। গেল 16 এপ্রিল ফরিদপুর সদর উপজেলার তেঁতুলতলা দিকনগর এলাকায় ঢাকা খুলনা মহাসড়কে যাত্রীবাহী বাস ও পিকআপ মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারায় 14 জন। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। পুলিশের হিসেবে ঢাকা খুলনা ও ঢাকা বরিশাল মহাসড়ক দুটিতে গত 1 বছরে 432টি দুর্ঘটনা ঘটেছে। মারা গেছে 300 জন, আহত হয়েছে 594 জন। আর গত 6 মাসে ঢাকা খুলনা মহাসড়কের ফরিদপুর অংশে ঘটেছে 49টি দুর্ঘটনা, নিহত হন 55 জন, আহত 69। যানবাহনের অতিরিক্ত গতি, ঝুঁকিপূর্ণ ওভারটেকিং, দীর্ঘ সময় ধরে গাড়ি চালানোর ক্লান্তির পাশাপাশি মহাসড়কের নিষিদ্ধ 3 হুইলারের অবাধ চলাচলকে দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা। এই জায়গার রাস্তার মাঝে আইল্যান্ড থাকতো, এই দুর্ঘটনাগুলো ঘটতো না। 200 টাকার কাজ করে একটু পিচ দিয়ে পেট্রোল বিল করে নিতেছে। এই জায়গাটার পরে এখন যেখানে আমি দাঁড়ানো আছি, এরপরে সামনের জায়গাটা এখানে অনেকটা উঁচু নিচু। রেকার দিয়ে ডলে কাটে দিয়ে যায়, ঢালাই করে দিয়ে যায়, আবার 15 দিন 1 মাস পরে আবার যাতায়াত হয়ে যায়। অন্যদিকে চালকদের দাবি, সড়কের অনেক স্থান উঁচু নিচু, মাঝে মধ্যে সংস্কার করা হলেও আবারও এই সমস্যা দেখা দেয়। এতে গাড়ি চালাতে বেগ পেতে হয় তাদের। এছাড়া দুর্ঘটনার জন্য নিজেদের অসচেতনতার কথাও স্বীকার করেন। লোডের কারণের জন্য রাস্তা ভেঙে গেছে, সেই ভাঙার কারণের জন্য এখন মনে করেন আপনাদের ঝাঁকি লাগে। হাইওয়েতে ছোটো গাড়িগুলা নিলিবিলি ওরা চালাতে পারে না, ওরা হলো দুর্বলতা দেখা যায় আমাদের কারণের জন্য যানজট বাঁধে, এভাবে দুর্ঘটনার কারণ ঘটে। যারা রাস্তায় চলাফেরা করে এতে তো মানে চলতেছে রাস্তায়, এদের কোনো আউটসাইডে আর কোনো খেয়াল নাই, তারা ইচ্ছা মতো চলতেছে। পিছন থেকে গাড়ি আসলো কিংবা গাড়ি গেল, এগুলো তারা খেয়াল করতেছে না। মানে এই মাজার থেকে ওই যে তেঁতুলতলা পর্যন্ত যা হয়েছে সব মারাত্মক মারাত্মক দুর্ঘটনা।
অতিরিক্ত পণ্য পরিবহনের কারণে সড়কের বিভিন্ন স্থান উঁচু হয়ে ওঠে বলে মনে করে সড়ক বিভাগ। আমাদের ওভারলোড যদি হয় দ্বিগুণ, রাস্তা 16 টাইমস ক্ষতিগ্রস্ত হয়। এই ইস্যুগুলো নিয়ে আমরা তো নিয়মিতই প্রচারণা চলছে। যাই হোক, এই কারণেই হয়েছে এটা, সড়কের কাজের কোনো মানের খারাপ বা ইত্যাদির কারণে এখানে সড়ক নষ্ট হয়। হাইওয়ে পুলিশের তথ্য মতে গত এক বছরে ফরিদপুরের দুটি মহাসড়কে নিয়ম না মানায় ২৮,৪০৪টি যানবাহনের বিরুদ্ধে মামলা হয়। জরিমানা আদায় করা হয় ৯,৪৩,২৬,২০০ টাকা। ঈদের ৫ তারিখ থেকে ১৫ তারিখ পর্যন্ত আমরা ৩০০-রও বেশি এই ধরনের গাড়ির বিরুদ্ধে প্রসিকিউশন দিয়েছি। ঢাকা খুলনা ও ঢাকা বরিশাল মহাসড়কের ৩৮১ কিলোমিটার এলাকায় ৫টি হাইওয়ে থানা, ১টি ফাঁড়ি ও 2টি ক্যাম্প রয়েছে। মাছরাঙা নিউজ ডেস্ক। নারায়ণগঞ্জের বন্দরে বাস চাপায় বাবা ছেলের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন মা। সকাল 7:30টার দিকে উপজেলার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বন্দরের কেওড়া বাস স্ট্যান্ডে দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় রাস্তা পার হওয়ার সময় একটি বাস ওই 3 জনকে চাপা দেয়। ঘটনাস্থলে শিশুটি মারা যায়। আহত স্বামী স্ত্রীকে ঢাকা মেডিকেল নেওয়ার পর চিকিৎসক সুরেশ ডাকুয়াকে মৃত ঘোষণা করেন। কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল হক জানান, দুর্ঘটনার পর চালক পালিয়ে যায়। গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। ভোলা থেকে ঢাকাগামী এমভি কর্ণফুলী 3 লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সকাল 10:30টার দিকে মেঘনা নদীর চাঁদপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ সময় যাত্রীদের প্রাণ বাঁচাতে একটি চরে নামিয়ে দেওয়া হয়। লঞ্চ থেকে চরে হুড়োহুড়ি করে নামতে গিয়ে অনেক যাত্রী আহত হয়েছেন। লঞ্চে থাকা যাত্রীরা জানিয়েছেন, ভোলার ইলিশ ঘাট থেকে প্রায় 8 থেকে 900 যাত্রী নিয়ে এমভি কর্ণফুলী 3 লঞ্চ সকাল 8:30টার দিকে ঢাকার উদ্দেশ্যে ছাড়ে। অগ্নিকাণ্ডের কারণে চরে নামানো যাত্রীদের পরে অন্য লঞ্চে করে গন্তব্যে নেয়ার ব্যবস্থা করা হয়। স্বাস্থ্য সুরক্ষা আইন করে দেশের সব প্রাইভেট হাসপাতালে রোগ নির্ণয় পরীক্ষার ফি নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন। দুপুরে গাজীপুরের তেঁতুইবাড়ি এলাকায় শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালে পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, গ্রামীণ স্বাস্থ্যসেবা উন্নয়নে কাজ করেছে সরকার। এ সময় স্বাস্থ্যমন্ত্রী প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নিয়ে এক মতবিনিময় সভা করেন। সভায় অন্যদের মধ্যে ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের উপাচার্য। উপজেলা নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর হোসেন। দুপুরে মানিকগঞ্জে জেলা প্রশাসকের মিলনায়তনে 2 উপজেলার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময় সভায় এই হুঁশিয়ারি দেন তিনি। এ সভায় জেলার হরিরামপুর ও সিংগাইর উপজেলা নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা ছাড়াও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রেহেনা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার। পাহাড়ের সশস্ত্র সংগঠন KNF এর প্রধান নাথাম বম ও এর সদস্যদের গ্রেপ্তারের বান্দরবানে চলছে যৌথ বাহিনীর অভিযান। গত 5 এপ্রিল থেকে জেলার রুমা, থানচি এবং রুয়াংছড়ি উপজেলার দুর্গম সীমান্ত এলাকায় এই অভিযান চলছে। অভিযানে পুলিশ, র্যাব, আর্মড পুলিশ এবং বিজিবির পাশাপাশি রয়েছে সেনাবাহিনীর সদস্যরা। এদিকে গতকাল বিকেলে কয়েকটি সীমান্ত এলাকায় প্রচণ্ড গোলাগুলির খবর পাওয়া গেছে। এই ঘটনায় এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অভিযানে এই পর্যন্ত KNF সদস্য ও তাদের সহযোগী সহ 66 জনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। সোমালিয়ায় জলদস্যুদের জিম্মি দশা থেকে মুক্ত জাহাজ MV আবদুল্লাহ ও 23 বাংলাদেশি নাবিক আগামীকাল বিকেলে দুবাই বন্দরে পৌঁছাবে বলে জানিয়েছে জাহাজের মালিক পক্ষ। বর্তমানে জাহাজটি ওমান উপকূল হয়ে দুবাইয়ের আল হামরিয়া বন্দরের পথে রয়েছে বলে জানান KSRM গ্রুপের SR শিপিং এর প্রধান নির্বাহী কর্মকর্তা মেহিরুল করিম। নাবিকরা সবাই সুস্থ আছেন বলে জানান তিনি। পাশাপাশি জাহাজের 50,000 টন কয়লার সার্বিক অবস্থাও অনুকূলে আছে বলে জানানো হয়। গত 14 এপ্রিল 32 দিন জিম্মি থাকার পর মুক্তি মেলে নাবিকদের। গেল 12 মার্চ জাহাজটির নিয়ন্ত্রণ নেয় জলদস্যুরা। আমাদের জাহাজ আবদুল্লাহ সর্বশেষ গতিপথ ওমান TSS এ প্রবেশ করবে এবং এরপর ইনশাল্লাহ সবকিছু ঠিক থাকলে 21 তারিখ দুপুর নাগাদ বা বিকালের নাগাদ আমরা আমাদের গন্তব্যস্থল দুবাইয়ের হামরিয়া পোর্টের অ্যাঙ্কারেজে পৌঁছাবো ইনশাল্লাহ। আর আজকে জাহাজের ওরা কার্গোর কন্ডিশন এগুলো সব চেক করেছে, ইনশাল্লাহ সবকিছু ঠিক আছে, কোথাও কোনো ধরনের কোনো অ্যালার্মিং কিছুই নেই।
130 দিন পর ফের খোলা হয়েছে কিশোরগঞ্জের পাগলা মসজিদের দান বাক্স। এবার মসজিদের 9টি দান বাক্স বা সিন্ধুকে পাওয়া গেছে 27 বস্তা টাকা। সকাল থেকে চলছে গণনা। জেলা প্রশাসক ও পুলিশ সুপারের তত্ত্বাবধানে মসজিদের সিন্ধুকগুলো খোলা হয়। এর আগে গেল 9 ডিসেম্বর খোলা হয়েছিল মসজিদের সিন্ধুক। তখন পাওয়া যায় 6,32,51,423 টাকা। এবার দানের পরিমাণ সেই টাকাকেও ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। মুসলমান সহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষের দানেরই টাকায় মসজিদের উন্নয়ন কাজের পাশাপাশি আন্তর্জাতিক মানের একটি ইসলামিক কমপ্লেক্স নির্মাণ করা হবে বলে জানান মসজিদের সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ। সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে বাঘের আক্রমণে মনিরুজ্জামান বাচ্চু নামে এক মোয়াল নিহত হয়েছেন। সাতক্ষীরা রেঞ্জের সহকারী রেঞ্জ কর্মকর্তা নূরে আলম জানান, মনিরুজ্জামান বাচ্চু শ্যামনগরের গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের মৃত আবুল কাশেম গাজীর ছেলে। তিনি চলতি মাসের 2 তারিখে মধু আহরণে সুন্দরবনে যান। আজ সকালে নোটাবেকি এলাকায় মধু সংগ্রহ করছিলেন। এ সময় হঠাৎ একটি বাঘ তাকে আক্রমণ করে গহীন বনে নিয়ে যেতে থাকে। মনিরুজ্জামানের সহকর্মীরা লাঠি সোঁটা নিয়ে বাঘের উপর ঝাঁপিয়ে পড়লে তাকে রেখে পালিয়ে যায় বাঘ। ততক্ষণে মারা যান মনিরুজ্জামান। নড়াইলের সুলতান মেলায় ঘোড় দৌড় প্রতিযোগিতায় প্রথম হয়েছে যশোরের ঝিকরগাছা বজলুর রহমানের ঘোড়া বাল্কডন। গতকাল বিকালে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের কুড়ির টোপ মাঠে ঘোড়া দৌড় প্রতিযোগিতায় উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার মোহাম্মদ হেলাল মাহমুদ শরীফ। প্রতিযোগিতায় বিভিন্ন জেলা থেকে 31টি ঘোড়া অংশ নেয়। প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছে নড়াইল সদরের রথডাঙ্গার আহসানের ঘোড়া। যশোর অভয়নগরের হিদিয়ায় সবুজ মোলার ঘোড়া তৃতীয় স্থান লাভ করেছে। ঘোড়দৌড় প্রতিযোগিতায় দেখতে জড়ো হয় হাজার হাজার মানুষ। মাছরাঙা দেশের সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। তীব্র তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত। দেশের সব স্কুল কলেজে আরও 7 দিনের ছুটি ঘোষণা, খুলবে 28 এপ্রিল। নানামুখী উন্নয়নে বদলে গেছে পাবনার ঢালার চর। এক সময় দুর্গম, অনুন্নত আর সন্ত্রাস কবলিত এলাকাটি এখন শান্তির জনপদ। ঢাকা খুলনা ও ঢাকা বরিশাল মহাসড়ক এক মরণ ফাঁদ। গত 1 বছরে 432টি দুর্ঘটনায় মারা গেছেন 300 জন, আহত প্রায় 600। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন ও অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল।